আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড এভরিওয়ান, ওয়েলকাম টু লোকাল লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব এএনএন বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে। সো এখানে হচ্ছে আমরা মূলত বেশ কয়েকটা টপিক রাখছি। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি, তারপরে কিভাবে এটাকে কাজ করে, এখানে আমাদের বেশ কিছু ইনস্টিটিউশন ছিল, একটা এক্সাম্পল আছে বিশাল। এরপর বিভিন্ন ফাংশন এটার সাথে অ্যাসোসিয়েটেড, এগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন ওয়েট ফাংশনগুলো এখানে আলোচনা করব। এরপরে সেগুলো দিয়ে আমরা একটা ম্যাথও সলভ করব, এবং তারপর হচ্ছে এএনএন এর আরো যে কয়েকটা টাইপ আছে, ফিড ফরওয়ার্ড, রিকারেন্ট নেটওয়ার্ক, এগুলো নিয়ে আলোচনা করব। এবং এর মাধ্যমে দিয়ে আমাদের হচ্ছে এএনএন এর বেসিক লেকচারটা শেষ হয়ে যাবে। ওকে, সো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা একটা হিউম্যান ব্রেনের কথা যদি চিন্তা করি, হিউম্যান ব্রেনে আমাদের কি থাকে, নিউরন থাকে, তাই না? মস্তিষ্কের কথা যদি চিন্তা করি, মস্তিষ্ক অনেকগুলো নিউরন দ্বারা গঠিত। সো মস্তিষ্ককে আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বলতে পারি, যে অনেকগুলো নিউরনের কি নেটওয়ার্ককে আমরা মস্তিষ্ক বা ব্রেন বলতেছি। সো এই ক্ষেত্রেও আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বলতেছি, বাট এই নিউরাল নেটওয়ার্ক কিন্তু হচ্ছে মানুষেরটা না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, এটা মানুষের দ্বারা বানানো কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক। ওকে, সো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে নিউরন কি, তাই না? নিউরন ছাড়া তো আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বুঝতে পারবো না। সো নিউরন হচ্ছে মানুষের কথা যদি চিন্তা করি, মানুষের ক্ষেত্রে হচ্ছে আমরা যেসব ইনপুট নেই, সেই ইনপুট গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে, এবং বেশ কিছু ক্যালকুলেশন, এই পাসের সময় বেশ কিছু ক্যালকুলেশন করা যেই মানব দেহের কোষগুলো আছে, তাকে আমরা নিউরন বলি। আর আমরা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরন বলতে কি বুঝতেছি তাহলে? আর্টিফিশিয়াল নিউরন বলতেছে ইজ এ ম্যাথমেটিক্যাল মডেল ফর বায়োলজিক্যাল নিউরন, বায়োলজিক্যাল নিউরনের মতো, বাট এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল। ওকে, সো নিউরন কি করে, আমাদের একটা জায়গা থেকে আমরা ধরে নিচ্ছি একটা ইনপুট পাইছি, চোখ দিয়ে আমরা যেটা দেখি সেটাকে আমরা সর্বপ্রথম হচ্ছে কি করে, আমাদের চোখের যে রড কোষ, কোন কোষ আছে, এরা সবগুলা হচ্ছে যে কি আমাদের ওইখান থেকে ইনপুট নেই, যেতে তার সাইজ, তার কালার টালার সবকিছু ইনপুট নিয়ে এগুলো একটা একটা করে একটা ইনপুট আর একটা ইনপুটের একটা নিউরন আর একটা নিউরনের সাথে পাস করে। ওকে, সো এটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল। এরপরে যদি আমরা এবার দেখি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম ইন্সপায়ার্ড বাই দ্য হিউম্যান ব্রেইন। এটা কি করে, এটা ডেটা থেকে শিখে এবং ট্রাইস টু ফাইন্ড প্যাটার্ন সো ইট ক্যান মেক ডিসিশনস অর প্রেডিকশনস। সো এএনএন হচ্ছে এমন একটা নিউরাল নেটওয়ার্ক যেটা হচ্ছে কি মানুষের দেওয়ার ডেটা থেকে শিখে, শেখার পরে সে হচ্ছে ট্রাই করে নতুন ডেটার উপরে কাজ করতে এবং ওই ডেটাগুলোকে ক্লাসিফাই করার জন্য। ওকে, সো চলেন সামনের দিকে যাই। তো এখানে হচ্ছে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ অ্যান আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, যেখানে একটা ইনপুট লেয়ার আছে, হিডেন লেয়ার এন্ড আউটপুট লেয়ার। সো বেসিক্যালি এখানে মাল্টিপল হিডেন লেয়ার থাকতে পারে, এগুলো সম্পর্কে আমরা পরে পড়বো, এবং এক ইনপুট লেয়ার থেকে প্রত্যেকটা হিডেন লেয়ারে যাইতে আমাদের কি কি ক্যালকুলেশন আছে সেগুলো দেখতে হবে। ওকে, এক কথায় আপনি চোখ দিয়ে বেশি একটা ইনপুট নিচ্ছেন, আপনি মানুষ হিসেবে ইনপুট নিচ্ছেন কিভাবে, আপনি মানুষ হিসেবে ইনপুট নিচ্ছেন, লেটস সে চোখ দিয়ে নিচ্ছেন, কান দিয়ে নিচ্ছেন, ত্বক দিয়ে নিচ্ছেন, তাই না? সো এভাবে আপনি ধরে নেন চোখ দিয়ে একটা ইনপুট নিলেন, ইনপুট নেওয়ার পরে আপনি কি করেন, জাস্ট আপনি যে কোষ বা নিউরনে ইনপুট নিচ্ছেন ঠিক তারপরে নিউরনে পাস করে দিবেন। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে সেটাই হচ্ছে যে আমাদের এই এনএনটা ইনপুট নিচ্ছে, সে মাল্টিপল ইনপুট নিতে পারে একই সাথে। সো ইনপুট নিল এবং তারপরে লেয়ারে পাস করে দিল, এবং এই তারপরে লেয়ারে পাস করার সময় আমাদের বেশ কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, এই ক্যালকুলেশন গুলো আমরা আজকে শিখবো। ওকে, পুরোটা না, কিছুটা। ওকে, সো এইটা সম্পর্কে আমরা আরেকটু পরে ইন ডিটেইলস আলোচনা করবো। তার আগে হচ্ছে আমরা এখানে একটা অ্যানালজির থ্রুতে পুরো জিনিসটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি, যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি। আচ্ছা, সো এই সামারাইজেশনে যাওয়ার আগে আমাদের বেশ কয়েকটা টার্ম শিখতে হবে, যেমন হচ্ছে ওয়েট কি এন্ড বায়াস কি। আমরা তো ইনপুট বুঝলাম, আমরা আউটপুট বুঝলাম, ইনপুট আউটপুট, কিন্তু বায়াসটা আবার কি? ঠিক আছে, বায়াসটা বুঝতে হবে। ওকে, সো ধরে নিচ্ছি আমাদের কাছে একটা মডেল আছে, ধরে নিচ্ছি এটা একটা মডেল। এই মডেলটা কি করতে পারে, এই মডেলকে যদি আমি কয়েকটা ইনপুট দিই, একটা স্টুডেন্টের স্টাডি আওয়ার্স, তার অ্যাটেন্ডেন্স, তার প্রিভিয়াস সেমিস্টারের মার্কস বা প্রিভিয়াস মার্কস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সকল ইনপুট যদি আমি তাকে দিই, সে আমাকে বলে দিবে যে সে পাস করবে নাকি ফেল করবে, এরকম একটা হচ্ছে আমাদের একটা মডেল। ঠিক আছে, সো এই পুরো জিনিসটাকে যদি আমি হচ্ছে এরকম ভাবে বলি যে আচ্ছা ঠিক আছে, নর্মালি যদি ধরে নিচ্ছি একজন এক্স নামক একটা ব্যক্তি এরকম ভাবে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, সবগুলোকে আমি যোগ করবো, যার যোগফল বেশি হবে সে পাস করবে, যার যোগফল কম হবে সে ফেল করবে, নির্দিষ্ট একটা মার্কসের সাপেক্ষে। ঠিক আছে, তো এইটাই যদি আমাদের হয়, ধরে নিচ্ছি একটা স্টুডেন্ট হচ্ছে সে 10 ঘন্টা পড়াশোনা করে, তারপর হচ্ছে তার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে ধরে নিচ্ছি লেটস সে 90%, তার হচ্ছে আমি ধরে নিচ্ছি সে হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারে পাইছে ধরে নিচ্ছি A+, তারপরে হচ্ছে সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে লেটস সে 1 আওয়ার টাইম পাস করে। ওকে, সো আমি যদি এগুলোকে যোগ করে ধরে নিচ্ছি 90% আর A+কে আমি ঘন্টায় সামহাও প্রকাশ করলাম, করার পরে আমি চাইলে এখান থেকে আমি ধরে নিচ্ছি একটা যোগফল পাচ্ছি, যোগফলটা হচ্ছে এরকম লেটস সে 50। ওকে, এবং আমি বলে দিলাম যে আমার এখানে একটা থ্রেশহোল্ড পয়েন্ট আমি বললাম যে 40, যে 40 এর উপরে যদি 40 পয়েন্টস এর উপরে যদি থ্রেশহোল্ড পয়েন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে নির্দিষ্ট পয়েন্টটা পার করলে আমরা পাস বলতেছি, সেটাকে আমরা থ্রেশহোল্ড পয়েন্ট বলতেছি এখানে। সো স্টুডেন্ট 1 এর ক্ষেত্রে আমি এটা বলতেছি, স্টুডেন্ট 1 10 ঘন্টা পড়াশোনা করে, 1 ঘন্টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং তার আদার্স ইনফরমেশন দিয়ে আছে, এবং সেগুলোকে ক্যালকুলেট করে আমি 50 পাইলাম। ওকে, এন্ড স্টুডেন্ট 2 আমাদের কাছে, অনেকের কাছে এটা সিমিলার, আমাদের নরমাল মনে হতে পারে, বাট এই কাহিনীটা চেঞ্জ হয়ে যাবে যদি স্টুডেন্ট 2 আইসা এখানে 10 ঘন্টার বদলে 1 ঘন্টা পড়াশোনা করে, এবং তার অ্যাটেন্ডেন্স দিয়েছে 80%, সে হচ্ছে প্রিভিয়াস সেমিস্টার A- পাইছে, বাট এক্সট্রা কারিকুলারে সে হচ্ছে 12 ঘন্টা সময় ব্যয় করে।
তাহলে সামহাও আমি এটাকে ক্যালকুলেট করলে এটারও কিন্তু যদি আমরা নর্মালি ক্যালকুলেট করি এটার মতো, তাহলে এটারও কিন্তু মোটামুটি 50-এর আশেপাশে রেজাল্ট আসা উচিত, কারণ ঘন্টা তো আমাদের এখানে মোটামুটি সেম আছে, বা ইন কেস এই ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে ঘন্টা তো বেশি, তাই না? সো এইটা আমাদের এখানে সাস্টেইন আমাদের ফিজিবল কোনো সলিউশন দিচ্ছে না, ইনফ্যাক্ট এটা ভুল। কারণ কি, আমাদের একটা রেজাল্টের উপরে পড়াশোনার যতটুকু গুরুত্ব আছে এক্সট্রা ক্যারিকুলার ততটুকু গুরুত্ব নাই, তাই না? সো এই জিনিসটাকে আমরা প্রকাশ করতেছি কিসের সাহায্যে? ওয়েটের সাহায্যে। যেটার গুরুত্ব যত বেশি তার ওয়েট তত বেশি দিয়ে আমরা সেটাকে গুণ করতেছি। অর্থাৎ আমি যদি এখানে 10 ইনটু আমরা এখানে একটা ওয়েট দিলাম যে 0.9, অর্থাৎ এই স্টাডি আওয়ার্স এটার গুরুত্ব সবচেয়ে বেশি রেজাল্টের উপরে, সো আমরা এটাকে একটা ওয়েট দিলাম লেটস সে 0.9, তাহলে এটা দ্বারা গুণ হলো হয়ে এখানে কত আসবে? তাহলে আমরা এখানে আসবে হচ্ছে 10 ইনটু 0.9 কত? 9। ঠিক আছে, 9 আসলো। এরপর 90% আর এ প্লাস মিলে আমি ধরে নিচ্ছি আমাদের কাছে আসলো লেটস সে এখানে কত আসতে পারে? 30 আসলো লেটস সে, এবং এখানে আসলো লেটস সে 1। ঠিক আছে, এবং এই যে আমাদের যেহেতু বললাম এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এর খুব একটা প্রভাব রেজাল্টের উপরে পড়বে না, তাহলে তার ওয়েটটা কম হবে স্বাভাবিকভাবেই, তাই না? সো এই ক্ষেত্রে আমি তার ওয়েটটা দিলাম লেটস সে 0.2 বা 3, তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে লেটস সে হচ্ছে কত? আমাদের এখানে 0.2 দ্বারা গুণ করলে আমাদের এখানে আসবে 0.2। ওকে, সো এখানে একটা রেজাল্ট আসতেছে। ঠিক আছে, রেজাল্টটা কত আসতেছে? 9 আর 30 39.2। ঠিক আছে, আমি এখানে থ্রেশহোল্ড পয়েন্ট একটু কমাই নিই, তাহলে 30। ওকে, স্টুডেন্ট এর ক্ষেত্রে আমাদের সেম, তাকে হচ্ছে যে তার কি স্টাডি আওয়ার্স এর উপর 0.9 দেওয়া হবে। সো 0.9 দিলে তার কত আসে? 0.9 এর এগেইনস্টে এটা স্টুডেন্ট 1 এর জন্য ছিল, এটা স্টুডেন্ট 2 এর জন্য, তাহলে এখানে আসবে হচ্ছে 0.9 প্লাস এইটুকুর জন্য আমি ধরে নিচ্ছি সামহাও সে ক্যালকুলেট করে নিয়ে আসছে 28, যেহেতু খুব একটা বেশি ডিফারেন্স নাই, 25 ধরে নিই। হ্যাঁ, এরপরে আমি বললাম হচ্ছে 0.12 ইনটু কত? তার হচ্ছে এই যে তার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর ওয়েট কত ছিল? 0.2, তার মানে 12 ইনটু 0.2 মানে হচ্ছে 2.4। তাহলে 2.5 25 আর 27.4 আর 28.4, তার মানে 28.3, এটা হচ্ছে স্টুডেন্ট 2 এর ক্ষেত্রে, এবং আমাদের থ্রেশহোল্ড পয়েন্ট ছিল 30। এখন আমরা ইজিলি ক্লাসিফাই করতে পারতেছি যে কোন স্টুডেন্টটা 30 কে এক্সিড করতেছে, কোনটা এক্সিড করতেছে না, এবং এইভাবে কিন্তু আমরা এখানে ক্লাসিফাই করতে পারতেছি। সো এটা মূলত ওয়েটের পারফর্ম এখানে আমাদের কিভাবে কাজ করতেছে, যে আমাদের ইম্পর্টেন্স কোন, আমাদের এই ইনপুটগুলোর মধ্যে কোন ফিচারটার ইম্পর্টেন্স কত বেশি, সেটা হচ্ছে আমাদের ওয়েট। ওকে, ফাইন। এখন আমাদের বায়াস কি? বায়াস হচ্ছে এরকম একটা কিছু যে আমরা ধরে নিচ্ছি যে আমি ধরে নিচ্ছি একটা ইনস্টিটিউশন চালাচ্ছি, যে ইনস্টিটিউশনে স্টুডেন্টসরা এক্সাম দেয়, বাট আমি চাচ্ছি স্টুডেন্টসরা আরো কড়া মূল্যায়নের থ্রুতে যাক। এই জন্য আমি কি করলাম, প্রত্যেকটা স্টুডেন্ট যে মার্কস পাইছে সেই মার্কস থেকে 2 মার্কস করে বাদ দিয়ে দিলাম। বললাম যে এই তোমরা যে মার্কস পাইছো সেই জায়গা থেকে যদি 2 বাদ দেওয়ার পরে যদি তুমি থ্রেশহোল্ড পয়েন্ট পার করতে পারো তাহলে তোমরা পাস। ঠিক আছে, তো এটা হচ্ছে বায়াস, যে স্ট্রিক্টনেস, মডেলের স্ট্রিক্টনেস, বা আমার যেটা বলতেছি এখানে সেটার স্ট্রিক্টনেস। যদি আমি যদি চাই আমার সকল স্টুডেন্টকে পাস করে দিতে চাই, বা আমার যে বিদ্যালয় সেই বিদ্যালয় এটা হচ্ছে যে আমি চাই যে সকলে ভালো করুক, সো ইন দিস কেস আমি বায়াসটাকে পজিটিভ করে দিতে পারি, যে সকলে যে মার্কস পাইছে তার সাথে আমি 30 মার্কস করে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো এটা করা যায় কখন? লাইক বিকেএসপি এর মতো যেসব স্কুল বা ইয়ে আছে সেগুলোতে এগুলো করা যায়, তাই না? সো দুইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট পোর্শন, ওয়েট এন্ড বায়াস আশা করি আমরা বুঝতে পারছি। সো বায়াস হচ্ছে ডিফল্ট টেন্ডেন্সি, ইনস্টিটিউশন ইজ ইউজুয়ালি স্ট্রিক্ট, সো এখানে আমরা 0.5 দিয়ে দিচ্ছি। সো ওকে, সো এইখানে আমাদের এরপর আমরা হচ্ছে যে থ্রেশহোল্ডের সাথে অ্যাকচুয়ালি আমরা কম্পেয়ার করে বলতেছি কোন একটা স্টুডেন্ট পাস করতেছে নাকি ফেল করতেছে। সো আমরা আশা করি জিনিসগুলোকে এখন বুঝতে পারতেছি, এখন এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে, তাই না? সো এরপরে যদি আমরা যাই, আমরা এখানে ক্যালকুলেশনটা দিয়ে আসছি স্টুডেন্টস এর 0.9 এগুলো হাবিজাবি দিয়ে আসছি, এটা সাপেক্ষে আমরা এটা বুঝলাম আশা করি। এখন আমরা আসি যে অ্যাকচুয়ালি আমাদের এই এএনএন টা কাজ করে কিভাবে। এএনএন টা মূলত দুইটা ফাংশনের সাহায্যে কাজ করে, একটা হচ্ছে নেট ফাংশন এবং আরেকটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। ওকে, নেট ফাংশন কি? নেট ফাংশনটা হচ্ছে যে এখানকার যে কাজটা হলো যে আমার স্টাডি আওয়ার্স এর সাথে যে আমি হচ্ছে ওয়েটটাকে গুণ করলাম, প্লাস আমি হচ্ছে আমার মার্কসের সাথে ওয়েটকে গুণ করলাম, প্লাস আমি হচ্ছে আমার এটাকে কি বলে আদার্স যেসব প্যারামিটার আছে সবগুলো গুণ করে বায়াসটাকে যোগ করে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি নেট ফাংশন। অর্থাৎ যে 2.68 স্কোর এটাকে বের করা হচ্ছে আমার এখানে বায়াস নেট ফাংশন। আর এটার ক্ষেত্রে আমাদের এই যে 2.28.3 39.2 এগুলো বের করার নিয়মটাই হচ্ছে নেট ফাংশন। সো এখানে এই সংখ্যা কি বলছে? দ্য নেট ফাংশন ক্যালকুলেটস দ্য টোটাল ইনপুট রিসিভড বাই নিউরন। নিউরন যে ইনপুটগুলো পায় সেই ইনপুটগুলোকে ক্যালকুলেট করে, ইট মাল্টিপ্লাইজ ইচ ইনপুট বাই ইটস ওয়েটের সাহায্যে গুণ করে, তারপর সেগুলোকে অ্যাড করে এবং তার সাথে বায়াস অ্যাড করে একটা স্কোর জেনারেট করে। সো এটাই হচ্ছে নেট ফাংশনের কাজ। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট দেয় বা ডিসাইড করে যে এই এই নিউরন থেকে আমাদের কি আউটপুট আসতেছে। দ্য অ্যাক্টিভেশন ফাংশন ডিসাইড দ্য ফাইনাল আউটপুট অফ দ্য নিউরন। কিভাবে? সেটা হতে পারে থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করে, এই যে একটাকে থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করে বললাম পাস অথবা ফেল, সো এটা একটা অ্যাক্টিভেশন ফাংশন হতে পারে। তো সামনের দিকে আমরা আরো মাল্টিপল টাইপের অ্যাক্টিভেশন ফাংশন দেখবো। আমাদের মাল্টিপল টাস্কের জন্য মাল্টিপল টাইপের অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা লাগতে পারে। বাইনারি ক্লাসিফিকেশনের জন্য এক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন ভালো কাজ করে। আমাদের এটা কি বলে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আরেক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন কাজ করে। সো সামনের দিকে আমরা সেগুলো দেখবো। ওকে, সো এতক্ষণ যা বকবক করলাম সব এখানে আবার আছে। সেটা কি? যে আমি ধরে নিচ্ছি এটা সবগুলো ইনপুট নিচ্ছি, এটা একটা নিউরন, এটা একটা নিউরন। এই নিউরনকে আমি ইনপুট দিলাম x1 x2 xn,
তাহলে তার সাথে ওয়েট আছে w1 w2 wn। সো আমার কি কাজ, নেট ফাংশন কি করবে, নেট ফাংশন যেটা করবে সেটা হচ্ছে এই x1 ইন্টু w1 প্লাস x2 ইন্টু w2 প্লাস x3 বা xn ইন্টু wn এটা করবে, সাথে পুরোটা করার পরে এটার সাথে বায়াসকে যোগ করবে। এটাই তো আমাদের নেট ফাংশনের কাজ, এখান থেকে আমরা যা দেখলাম, তাই না? সো এই পুরোটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি নেট ফাংশনের, এটাকে এই i ইকুয়াল নেট ফাংশন i ইকুয়াল আমরা লিখতে পারি সামেশন অফ xi wi, তাই না? এটা লিখতে পারি। সো এইটাই হচ্ছে আমাদের এখানকার মূলত নেট ফাংশনের ইকুয়েশন। আর অ্যাক্টিভেশন ফাংশন কি, অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে এই যে মানটা আমার যেটা বের হইছে এই মানটাকে আমরা আরেকটা ফাংশনের ভিতরে দিচ্ছি, যে ফাংশনটা আমাকে ক্যালকুলেট করে দিচ্ছে আউটপুটটা কি হবে, ওকে, পাস হবে নাকি ফেল হবে। আমি যদি আউটপুট y ইকুয়াল আমরা যদি লিখি, অ্যাক্টিভেশন ফাংশনকে আমরা জেনারেলি ফাই দ্বারা প্রকাশ করি, ফাই অফ i, তাহলে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে আউটপুট। এটা সামনের দিকে আরো ভালো মতো আমরা ইন্টারপ্রেট করব। সো আমরা আশা করি নেট ফাংশন এন্ড অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন এইটার ক্ষেত্রে, যে এখানে অ্যাকচুয়ালি আমাদের ওই একটু আগের সিনারিওটাই বলা আছে যে আমাদের নেট ফাংশন এন্ড অ্যাক্টিভেশন ফাংশন, এখানে কয়েকটা ইনপুট আছে, কয়েকটা ওয়েট আছে, সবগুলার সামেশন, সবগুলার গুণ x1 w1 x2 w2 xn w1 wn, সবগুলার গুণফলের যোগফলকে আমরা i বলতেছি। একটু আগে যে এখানে যেটা ক্যালকুলেশনটা করলাম এটা হচ্ছে আমার এখানকার i। এরপরে এই আইটাকে আমরা পাঠাচ্ছি কই, নেট ফাংশনটার আউটপুটটাকে আমরা পাঠাচ্ছি অ্যাক্টিভেশন ফাংশনের কাছে। অ্যাক্টিভেশন ফাংশন আমাকে কি দিবে, অ্যাক্টিভেশন ফাংশন দিবে আমাকে y বা আউটপুট। আমরা এখানে y ইকুয়াল লিখতেছি আমরা ফাই অফ i মাইনাস টি। এখন একটু আগে i লিখলাম, এখন আবার i মাইনাস টি কেন? কারণ এই অ্যাক্টিভেশন ফাংশনটা কি বললাম, মাল্টিপল টাইপসের আছে, এবং এই ক্ষেত্রে আমরা i মাইনাস টি লেখার কারণ কি, i মাইনাস টি লেখার কারণ হচ্ছে আমাদের এইখানে বলছে y এর যে কাজ সেটা, যে i এর মান যদি t থেকে ছোট হয় তাহলে আসবে এখানকার আউটপুট আসবে -1, এই অ্যাক্টিভেশন ফাংশন থেকে -1 আসবে। আর যদি এখানে +1 হয় তাহলে i এর মান আসবে হচ্ছে t থেকে বড়, তখন হচ্ছে এখানে যদি হচ্ছে i এর মান হচ্ছে প্লাস t থেকে বড় তাহলে +1 আসবে, এরকম একটা কাহিনী আর কি। সো এটাকে আমরা কিভাবে কি বলে ভিজুয়ালাইজ করতে পারি, লেটস সে আমার এখানে i এর মান আসছে 2.4, i এর মান আসছে 2.4, এই ক্যালকুলেশনের পরে এখানে আসছে i এর মান 2.4, এবং আমার থ্রেশহোল্ড পয়েন্ট দিয়ে আছে 2.9, যে আমার থ্রেশহোল্ড পয়েন্ট 2.9। ওকে, সো ইন দিস কেস আমরা যদি এই সূত্র মোতাবেক আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, সেটা কি বলছে, আমাদের i এর মান যদি t থেকে ছোট হয় তাহলে আমার কি দেওয়া লাগবে, -1 দেওয়া লাগবে। সো এই ক্ষেত্রে দেখতেছি হ্যাঁ i এর মান t থেকে ছোট, তাহলে এটাকে আমরা এই ফাই ফাংশনের থ্রুতে যদি করি, i এর মান হচ্ছে 2.4 মাইনাস আমাদের হচ্ছে t এর মান কত, 2.9। সো আমরা এটাকে আরেকটু ক্যালকুলেট করি, ফাই ইকুয়াল তাহলে আসবে কত, -0.5, তাই তো? সো তাহলে এখানে আমাদের রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসবে হচ্ছে আমাদের এই যে এখানে অ্যাক্টিভেশন ফাংশনের রুল কি বলছে, i এর মান t থেকে ছোট, এবং এখানে দেখতেছি হ্যাঁ এখানে একটা নেগেটিভ রেজাল্ট আসছে যেটা ইন্ডিকেট করতেছে i এর মান t থেকে ছোট, সো দ্যাট এখানে রেজাল্ট আসবে হচ্ছে -1। ওকে, আবার যদি এরকম হইতো আমাদের y ইকুয়াল ফাই অফ i মাইনাস টি, এবং আমরা ধরে নিচ্ছি i এর মান স্বাভাবিকভাবে ক্যালকুলেট করে আমরা দেখলাম যে i এর মান আসছে লেটস সে 2.95। ওকে, সো 2.95, সো ফাই ইকুয়াল তাহলে কত আসবে, 2.95 মাইনাস 2.9, সো এক্ষেত্রে আমরা ফাই এর মান আসতেছে কত, 0.05, সো এক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে 1। সো এই যে ক্যালকুলেশনের পর i এর মান কি আসতেছে, এইটার উপরে এটার সাপেক্ষে কিন্তু আমরা বলতে পারতেছি কেউ একজন ধরে নিচ্ছে 1 মানে পাস আর -1 মানে ফেল, তাহলে আমরা বলতে পারতেছি এটার মান যদি বেশি আসে তাহলে পাস হওয়ার চান্স বেশি, কম আসলে ফেল হওয়ার চান্স বেশি, তাই না? সো থ্রেশহোল্ড পয়েন্টকে পার করতে পারলে পজিটিভ ওয়ান আসতেছে, না করতে পারলে নেগেটিভ ওয়ান আসতেছে। ওকে, সো এটা সামনের দিকে আরো ভালো মতো আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আসে হচ্ছে এই টিকে আমরা কখন লিখবো কখন লিখবো না। একটু আগে আমরা দেখছি আমরা টিকে লিখি নাই। সো টিকে না লেখার একটা ওয়ে হচ্ছে যে আমরা চাইলে বায়াসকে অ্যাড করতে পারি। আমরা একটু খেয়াল করবো যে আমরা বলছিলাম বায়াস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট এখানে বায়াস ছিল না দেখে থ্রেশহোল্ড পয়েন্ট ছিল, বাট এখানে আমরা চাইলে বায়াসকে অ্যাড করে থ্রেশহোল্ডকে রিপ্লেস করে দিতে পারবো, অর্থাৎ আমাদের i মাইনাস টি এর এই জায়গাতে আমরা মাইনাস টি না দিয়ে এখানে বি কে অ্যাড করতে পারবো। সো এটা কিভাবে কাজ করে, লেটস সে আমাদের থ্রেশহোল্ড পয়েন্ট কি ছিল, থ্রেশহোল্ড পয়েন্ট ছিল হচ্ছে আমাদের মাইনাস টি, i মাইনাস টি, তাই না? সো এই যে মাইনাস টি কে আমরা যদি এখানে ধরি তাহলে আমাদের থ্রেশহোল্ড পয়েন্ট ছিল হচ্ছে মাইনাস 2 পয়েন্ট কত গেল, 2.9, ঠিক আছে, থ্রেশহোল্ড পয়েন্ট ধরলাম। তাহলে আমরা যদি এখানে এরকম ভাবে করি যে i ইকুয়াল সামেশন অফ n wi xi প্লাস b, এই যে এই জাস্ট এই ইকুয়েশনটা, এবং wi xi এর মান একটু আগে আমরা কত পাইছি, লেটস আমরা 2.4 দিয়ে যদি ক্যালকুলেট করি এই এতটুকুর মান প্লাস b এর মান আমরা কত বললাম, থ্রেশহোল্ড দ্বারা এটাকে আমি রিপ্লেস করে দিয়েছি, থ্রেশহোল্ডের মান কত, -2.9, তাহলে -2.9 হবে আমাদের এখানে কত, -0.5। ওকে, এবং এই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন কত, y ইকুয়াল ফাই অফ i, এবং ফাই এর মান কত, i এর মান কত, -0.5। সো আমাদের এই রুলস অনুযায়ী এখানে কত আসবে, -1 আসবে, বাট এখানে কিন্তু আমরা থ্রেশহোল্ড ছাড়াও কাজটা করতে পারতেছি। ওকে, সো এটা আমরা বলছি দ্য থ্রেশহোল্ড ক্যান অলসো বি রিপ্লেসড বাই এ কনস্ট্যান্ট ইনপুট ভ্যালু 1 উইথ এ ওয়েট অফ b দ্যাট ইজ ইকুয়াল টু দ্য থ্রেশহোল্ড, অর্থাৎ থ্রেশহোল্ডের সমান ওয়েট দ্বারা আমরা এই টি এর বদলে b কে এখানে অ্যাড করতে পারি।
ওকে, নাথিং এলস, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, সো এটা আমাদের এগুলো সবগুলো কন্ডিশনই আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এবং আমরা সময়ের সাথে সাথে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে সবগুলো আমরা আত্মস্থ করে ফেলবো, সমস্যা নেই এখানে। ওকে, এখন আমরা এই যে উপরে যে সামারি, সেই সামারিটা এখানে বলা আছে আয়ের ইকুয়েশন এন্ড আমাদের আমাদের যে হচ্ছে বায়াস আছে, বায়াসের ইকুয়েশন, সরি আমাদের যে হচ্ছে ওয়াই আছে বা অ্যাক্টিভেশন ফাংশন আছে সেটার ইকুয়েশন। সো এখানে আই ইকুয়াল ডব্লিউ এক্স ওয়াই লিখছে, বাট এখানে ডব্লিউ টু দি পাওয়ার টি আবার কি করতেছে, তাই না? সো দেখেন যে আমাদের এখানে এই যে ইনপুটটা, এটা একটা নিউরালের কথা যদি কথা চিন্তা করি, এখানে আমাদের ইনপুট আসতেছে কয়টা, এই x1 x2 xn, তাই না? সো এই ইনপুট গুলাকে আমরা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, যে আমরা বলতে পারি যে x ইকুয়াল x1 x2 xn, হ্যাঁ, পুরো x এর মানকে একসাথে লিখতে পারি, পুরো w এর মানকে আমরা একসাথে লিখতে পারি। ওকে, ফাইন। সো এই জন্য আমরা এখানে w আর x দ্বারা রিপ্রেজেন্ট করে দিচ্ছি, w x y এর বদলে, কারণ w মানে এই পুরো জিনিসটা, x মানে পুরো জিনিসটা, আর w x y মানে হচ্ছে সবগুলো একটা একটা করে লেখা লাগে। ওকে, এখন w টু দি পাওয়ার t মানে কি? t মানে হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ কি? ট্রান্সপোজ হচ্ছে এই w টু দি পাওয়ার, এটা হচ্ছে w টু দি পাওয়ার t হবে তাহলে এরকম যে w1 টা তখন এই যে মানে এই কলামটাকে তখন রোতে আমরা প্রকাশ করে দিই w2 এন্ড wn। ওকে, এরকম আর কি। সো কেন wt করা লাগতেছে? কারণ আমরা wi আর xy এর কি করব, গুণ করব, এবং গুণ করার ক্ষেত্রে আমরা জানি যে একটার কলামের সাথে আরেকটার রো ম্যাচ করতে হয়। সো যদি এরকম আমরা চিন্তা করি যে আমরা x এর কথা যদি চিন্তা করি, x এর সাইজ কি 3x1, তাই না? 3x1 সাইজের ম্যাট্রিক্স, আর w এর সাইজও কিন্তু 3x1 ম্যাট্রিক্স, বাট এখানে কি এই দুইটার মধ্যে গুণ করা সম্ভব? অ্যান্সার হচ্ছে না, কারণ x এর যে লাস্ট x এর যে কলাম আছে সেটার সাথে w এর রো সংখ্যা ম্যাচ করতে হবে। যেহেতু ম্যাচ করতেছে না, আমরা যেটা করলাম সেটা হচ্ছে w কে ট্রান্সপোজ করে দিয়ে এরকম করে ফেললাম। এরকম করার পরে আমরা যদি এটার সাইজ আমরা নির্ধারণ করি, তাহলে w টু দি পাওয়ার t হবে তাহলে আমাদের 1 into 3। এখন আমরা চাইলে x আর wt এর মাল্টিপ্লাই করতে পারবো, এই জন্য এখানে wt and x লেখা আছে। ওকে, ফাইন। এখন সামনের দিকে যদি যাই, আমরা এখানে লেখা আছে কি y ইকুয়াল 5 of w টু দি পাওয়ার wtx, অর্থাৎ i এর মান এই যে একটু আগে যেটা দেখলাম y ইকুয়াল 5 of i, অর্থাৎ এখানে এই ফাইটা আমাদের আইটাকে সরায় দিয়ে w টু দি পাওয়ার t আর x লিখছে। ওকে, জাস্ট দেখে মনে হচ্ছে মাল্টিপল সূত্র, বাট একটাই সূত্র কিন্তু এতক্ষণ ধরে আমরা পড়তেছি মাল্টিপল রূপে। ওকে, ফাইন। সো সামনের দিকে যাই, সামনের দিকে যে আমরা বলছিলাম অ্যাক্টিভেশন ফাংশনের বিভিন্ন রকমের রূপ থাকতে পারে, বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করি। আমাদের থ্রেশহোল্ড একটা, সিগনাম একটা, স্টেপ, তারপরে র্যাম্প, ইউনিপোলার সিগময়েড, বাইপোলার সিগময়েড। সো চলেন একটা দুটো একটু দেখি। তো সর্বপ্রথম আমরা যদি থ্রেশহোল্ডের কথা চিন্তা করি, এখানে আই এর মান এবং টি এর মানের দরকার আছে, আই এবং টি দুইটাই আছে। থ্রেশহোল্ড পয়েন্ট, ধরে নিচ্ছি থ্রেশহোল্ড পয়েন্ট যদি লেখা আছে 2 পয়েন্ট, একটু আগের কাহিনী 2.9, আর আই এর মান হচ্ছে লেখা আছে লেটস সে 2.4। তাহলে থ্রেশহোল্ড ফাংশনটা যেটা করবে y ইকুয়াল 5 অফ i, সেটা অনুযায়ী আমাদের যেটা হচ্ছে আই এর মান যদি টি থেকে বড় হয়, আই এর মান যদি টি থেকে বড় হয় তাহলে +1 হবে, আর আই এর মান যদি টি থেকে ছোট হয় তাহলে -1 হবে। এবং এটার গ্রাফ আমরা কিভাবে আঁকাবো? আমরা এখানে দেখতেছি যে এটা আমরা y আর এটা i ধরছি। সো আই এর আর এখানে আমরা টি এর মান দিয়ে রাখছি, এটা হচ্ছে আমাদের টি এর মান, এটা কিসের মান? টি এর মান। এখন আই এর মান যদি আমার আই এর এমন একটা মান দিলাম, সেই মানটা হচ্ছে এইখানে, অর্থাৎ আই এর মান টি থেকে ছোট, এবং টি থেকে ছোটর জন্য y এর মান কত? -1, সেখানে -1 পাচ্ছে। বাট আমি এমন একটা মান দিলাম যেটা একবারে টি এর সাথে, টি এর উপরে, তাহলে কি পাবে? টি এর উপরে মান কত? এদিকে +1, এই যে আমাদের বলছে আয়ের মান যদি টি বা তার সমান হয় তাহলে +1। আবার যদি এরকম হয় আয়ের মান এখানে পাইছি, আয়ের মান টি থেকে বড়, তার মানে আমরা অবশ্যই এখানে পয়েন্টটা পাবো, তাই না? সো এখানে যদি আমরা পয়েন্টটা পাই তাহলে হচ্ছে আমাদের এখানে আবার y এর মান কি? +1 পাচ্ছি। ওকে, সিগনামের ক্ষেত্রেও সেম। সিগনামের ক্ষেত্রে আমরা আর টি কে ধরতেছি না, আমরা ধরতেছি আয়ের মান 0 থেকে বড় কিনা। আয়ের মান 0 থেকে বড় বা তার সমান হলে +1, আয়ের মান 0 থেকে ছোট হইলে, মানে এদিকে হইলে আয়ের মান, তখন হচ্ছে নেগেটিভে গেলে সেটা -1 রিপ্রেজেন্ট করে। স্টেপ ফাংশনের ক্ষেত্রে কি বলতেছে? আয়ের মান 0 বা তার থেকে বড় হইলে +1, আদারওয়াইজ অলওয়েজ 0, আদারওয়াইজ অলওয়েজ 0। এইভাবে আমরা জিনিসগুলোকে পড়ি। সো এখান থেকে আমরা মেইনলি থ্রেশহোল্ডটাকে একটু মনে রাখার চেষ্টা করব, সিগময়েডটাকে মনে রাখার চেষ্টা করব, এন্ড আমাদের রেলু, রেকটিফাইড লিনিয়ার ইউনিট, এটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। এবং আমি একটু আগে বলছিলাম এক একটা টাস্কের জন্য এক এক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করে থাকি। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথম যে 4টা অ্যাক্টিভেশন ফাংশন আছে এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করব, সিগময়েড, সফটম্যাক্স, যদি এখানে সফটম্যাক্স নাই, লিনিয়ার এন্ড রেলু। ওকে, সো এই কয়েকটা আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যাক্টিভেশন ফাংশন। সো অ্যাক্টিভেশন ফাংশন কিভাবে কাজে লাগে একটু পরে আমরা দেখতেছি সেটা। এখানে একটা এক্সাম্পল, হ্যাঁ একটু পরে না এখনই দেখবো, সেটা হচ্ছে এখানে যেখানে আমার অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে দিছে, অ্যাক্টিভেশন ফাংশন যদি না দিয়ে থাকতো তখন কি হইতো? তখন আমাদের কিন্তু নিজে নিজে বের করা লাগতো। সো এটা কোন অ্যাক্টিভেশন ফাংশন? এটা কিন্তু আমাদের যে সিগনাম এই যে একবারে সেম, এই অ্যাক্টিভেশন ফাংশনই কিন্তু আমরা এখানে দিয়ে দিছে। বাট এখানে আমাদের কোশ্চেনে যদি সিগনাম না দিয়ে, এই অ্যাক্টিভেশন ফাংশন না দিয়ে বলতো যে সিগনামকে ইউজ করে এই ম্যাথটাকে সলভ করো, তখন কিন্তু আমাকে এই জিনিসটা নিয়ে আসা লাগতো, এটা কিন্তু আমার জানা লাগতো। ঠিক আছে, সো মোস্ট অফ দ্য কেস দিয়ে দেয়, যদি না দিয়ে থাকে তখন কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় অনেক সময়। সো এই ক্ষেত্রে আমাদের কি আছে? আমাদের এখানে w দিয়ে আছে, এন্ড x দিয়ে আছে, তাই না? দুইটার উপরে টি আছে, বাট একটার উপরে টি হবে। সো w এন্ড x, w কি? w হচ্ছে যে ওয়েট গুলা দিয়ে আছে, x গুলা দিয়ে আছে। এবং আমরা জানি কি, আমার এখান থেকে সর্বপ্রথমে আমাকে কি বের করতে হয়? i বের করতে হয়। এবং i মানে কি? i মানে হচ্ছে w ইনটু x, অর্থাৎ w টু দি পাওয়ার t ইনটু x মানে হচ্ছে i। সো w টু দি পাওয়ার t মানে কি? w টু দি পাওয়ার t মানে হচ্ছে এটা। সো আমরা এখানে লিখতেছি 1, -1 আর 0.5। আর x মানে হচ্ছে এই যে নরমাল এটা, x মানে হচ্ছে আচ্ছা এটাকে এখানে কেন লিখলাম জানি না, x মানে হচ্ছে এভাবে আসবে, আমার এখানে হয়তো ভুল আছে, -2, 0.5। ওকে,
ফাইন। এখন আমরা কি করবো, এই দুইটার মধ্যে মাল্টিপ্লিকেশন করবো, তাহলে আমাদের কি আসবে, মাল্টিপ্লিকেশন হয়তো বা অনেকে ভুলে গেছেন, ভালো মতো খেয়াল করেন যে a1 এর সাথে a1টা অর্থাৎ এটার প্রথম এলিমেন্ট গুণ হবে, সো 1 ইনটু 1 মানে হচ্ছে 1, প্লাস a-1 এর সাথে -2 গুণ হবে, -1 ইনটু -2 মানে হচ্ছে +2, প্লাস 0.5 ইনটু 0.5 মানে হচ্ছে 0.25, অর্থাৎ এখানে আমাদের টোটাল আসছে 2 আর 3 3.25, অর্থাৎ i এর মান আসছে কত 3.25। এখন এই আইটাকে আমরা কই পাঠাবো, i পাওয়ার পর পরের কাজ কি, y ইকুয়াল phi অফ i, এই আইটাকে আমরা ফাই এর কাছে বা অ্যাক্টিভেশন ফাংশনের কাছে পাঠালাম। অ্যাক্টিভেশন ফাংশনের রুলস কি, রুলস লেখা আছে i এর মান যদি 0 থেকে বড় বা তার সমান হয় তাহলে 1, এক্ষেত্রে আমরা i এর মান 3.25 অর্থাৎ 0 থেকে বড় বা তার সমান, তো আমরা এখানে কত দিচ্ছি, 1 দিচ্ছি। সো এটাই হচ্ছে আমার এখানকার আউটপুট, বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমার পুরো ক্যালকুলেশনটা। এরপরে যদি আমরা নিচের দিকে যাই, নিচের দিকে একটা ড্যাফোডিলের কোশ্চেন দিয়ে আছে, সো এটা আমরা কিভাবে সলভ করব, সো চলেন দেখি। আমাদের পুরো কনসেপ্টটা যে এতক্ষণ যা শিখলাম সেটা থেকে এটাকে সলভ করা যায়, ঠিক আছে। সো চলেন, সো এখানে আমরা বলছি রিড দ্য সিনারিও কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য অ্যাসোসিয়েট কোশ্চেন্স। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি has implemented a smart attention authentication system to control access and track attendance across multiple zones such as classrooms, labs, and the library. The system uses a combination of biometric scans, RFID cards, and face recognition technology. The goal is to automate attendance logging and ensure only authorized individuals can access restricted areas. The system, the system uses a perceptron-based decision model to compute a confidence score based on 3 key inputs: x1 হচ্ছে biometric match score, x1 biometric, এটার মান কত, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, RFID x2, সেটা RFID অ্যাকসেপ্ট হবে নাকি না, মানে একটা কার্ড সেটা মেশিনে দিলে অ্যাকসেপ্ট হবে কিনা, এটার কিন্তু হচ্ছে কোনো পয়েন্ট ভ্যালু হয় না। কারণ কি, আপনি বায়োমেট্রিক্স দিলে আপনার বায়োমেট্রিক্স এর সাথে আপনার প্রিভিয়াসলি যেটা দিয়েছেন সেটার সাথে 100% না ম্যাচ করতে পারে, দেখা যাচ্ছে 0.9% ম্যাচ করতেছে, সো এই জন্য এটার মান 0 থেকে 1 এর মধ্যে হইতে পারে। বাট আপনি RFID দিয়েছেন, সেটা হাফ ম্যাচ করবে বা 0.7% ম্যাচ করবে এরকম না, হয় ম্যাচ করবে না হলে করবে না, এই জন্য বলছে 0 and 1, 0 to এখানে বলছে x2 1,0 অর্থাৎ 1 অথবা 0, সেখানে আমরা 1 or 0 দিচ্ছি। x3 কি বলতেছে, x3 বলতেছে হচ্ছে আমাদের ফেস রিকগনিশন, এটা হচ্ছে 0 to 1 অর্থাৎ আপনার ফেসের সাথে আপনার প্রিভিয়াস ফেসের ম্যাচিং স্কোর। আচ্ছা, এগুলো সবকিছু দিচ্ছে এবং বলছে দ্য সিস্টেম গ্রান্টস অ্যাক্সেস এন্ড লগস অ্যাটেন্ডেন্স ইফ দ্য ওয়েটেড সাম অফ দ্য স্কোর ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থ্রেশহোল্ড পয়েন্ট দিয়ে দিছে, থ্রেশহোল্ড পয়েন্ট থিটা ইকুয়াল 0.7, আদারওয়াইজ দ্য সিস্টেম ডিনাইস অ্যাক্সেস এন্ড মার্কস দ্য অ্যাটেম্প্ট ফর ম্যানুয়াল রিভিউ, আদারওয়াইজ এটা কি করে, আমাদের ব্লক করে দেয়। সো চলেন এখানে আমাদের এ নাম্বার কি বলছে, স্টুডেন্ট অ্যাটেম্পটস টু এন্টার দ্য লাইব্রেরি উইথ দ্য ফলোইং ইনপুটস, বায়োমেট্রিক ম্যাচ বলছে কত 0.8, সো x1 হচ্ছে কত হবে 0.8, RFID কত বলছে, RFID বলছে ভ্যালিডিটি হচ্ছে 1, ফেস রিকগনিশন স্কোর কত 0.6। এখন আমাকে এইগুলাকে ইউজ করে আমাকে বের করতে হবে যে আমার রেজাল্টের মান এই থ্রেশহোল্ড পয়েন্টকে পার করছে কিনা, যদি রেজাল্টের মান থ্রেশহোল্ড পয়েন্টকে পার করে তাহলে অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ পাবে না। এবং এই ক্ষেত্রে আমাদের ডব্লিউর সেট দিয়ে আছে, W1 W2 এন্ড W3 দিয়ে আছে 0.5 0.3 এন্ড 0.2, সো এই ক্ষেত্রে আমি যদি এটাকে ক্যালকুলেট করি, W ইকুয়াল দিয়ে আছে 0.5 0.3 and 0.2, সো এখন যদি আমরা 0.2, এখন আমাদের প্রথম রুল কি, প্রথম কাজ হচ্ছে আই বের করা, আই ইকুয়াল আমরা জানি WT ইনটু এক্স, WT মানে কি, WT মানে হচ্ছে আমরা এখানে 0.5 0.3 0.2 অ্যাজ ইট ইজ থাকবে, এন্ড এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এক্স এর যে হচ্ছে ইয়েটা সেটা, সো এক্স এর মান এখানে কত আসবে, এক্স এর মান আসবে হচ্ছে লেটস সে 0.8 1 0.6। ওকে, এখন আমরা কি করব, জাস্ট এই দুটো গুণ করব, গুণ করে যোগ করে দেখব আয়ের মান কত আসে। সো W 0.5 ইনটু 0.8 মানে হচ্ছে 0.4, 0.3 ইনটু 1 হচ্ছে 0.3, 0.2 ইনটু 0.6 হচ্ছে 0.2 ইনটু 0.6 অর্থাৎ আমাদের এখানে আসবে হচ্ছে 1.2। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানকার কাহিনী। সো এটাকে যদি আমরা আরেকটু ইয়ে করি, আচ্ছা আচ্ছা সরি এখানে আমাদের 0.12, সো এই হচ্ছে আমাদের কাহিনী। সো এটাকে যদি আমি টোটাল সাম আপ করি তাহলে 0.4 ইনটু 0.3 কত আসে 0.7 আর 0.82, তাহলে এখানে আমাদের 0.82, যদি আমি ভুল না করি তাহলে 0.82। এখন আমার ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার সময় যে আমার থিটার মান কে এক্সিড করছে কিনা, আমরা দেখছি হ্যাঁ থিটা ইজ গ্রেটার দ্যান আই ইজ গ্রেটার দ্যান থিটা, এবং আমরা জানি যে আই ইজ গ্রেটার দ্যান থিটা হলে আমরা এখানে কি বলবো যে এইটা অ্যাক্সেস পাবে, স্টুডেন্টটা আমাদের ওই ল্যাবে অ্যাক্সেস পাবে। সো এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, আশা করি জিনিসটা বুঝতে পারছি। ওকে, এখন সামনের দিকে যদি যাই, সামনের দিকে আমাদের এএনএন এর আরো বেশ কিছু কথাবার্তা লেখা আছে। এএনএন কে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা বলছে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, আর একটা বলতেছে আমরা রিকারেন্ট নেটওয়ার্ক। রিকারেন্ট নেটওয়ার্কে আমরা অনেক সময় এলএসটিএম ও বলে থাকি, লং শর্ট টার্ম মেমোরি। সো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কে যেটা হয় সেটা হচ্ছে খুবই সিম্পল, যে আমরা একটা লেয়ারকে ইনপুট দিই, সেই ইনপুটগুলো ক্যালকুলেট হয়ে পরের নেটওয়ার্কে যায়, তারপরে এগুলো তারপরে নেটওয়ার্কে যায়, এভাবে আমাদের পুরো কাজটা হয় এবং ফাইনালি একটা আউটপুট দেয়, একটা বা মাল্টিপল আউটপুট দিতে পারে। সো এটা হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, যেখানে আমাদের ব্যাকওয়ার্ড কোনো কানেকশন নাই, অর্থাৎ শুধুমাত্র সামনের দিকে কানেকশন। আর রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আমাদের যেটা হয়, যেটাকে আমরা সংক্ষেপে আরএনএন বলি, সেই আরএনএন এ যেটা হয় ফিডব্যাক কানেকশনস আর ইন্ট্রোডিউসড, ফিডব্যাক
অর্থাৎ সামনের দিকেও যাবে আবার পেছন দিকেও ব্যাক করবে কানেকশনগুলো। ওকে, সো এই যে এখান থেকে ইনপুট, এটা ইনপুট লেয়ার থেকে এখানে গেল ক্যালকুলেশন হয়ে, ক্যালকুলেশনের পরে সামনের দিকে গেল, সামনের দিক থেকে আমরা আবার পিছনের দিকে আসে আবার রিক্যালকুলেট করে আবার সামনের দিকে যাইতে পারবো, এভাবে করে আমরা সামনের দিকে যাইতে পারবো। সো এটাকে বলছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। দিস মিনস আউটপুট ফ্রম এ নিউরন or layer can go back to a previous neuron or layer, so the network can remember previous information. Example কি বলছি, when predicting the next word in a sentence prediction, word prediction এ sentence এর তখন RNN ইউজ করা হয়। সো এই হচ্ছে আমাদের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ANN সম্পর্কে আইডিয়া। ANN এর ম্যাথগুলো এরকম খুবই সিম্পল হয়ে থাকে, আশা করি ম্যাথগুলো আসলে পারবেন। সো এখানকার ক্যালকুলেশন আশা করি বুঝাতে পারছি। যদি ম্যাথ না আসে এরকম আমাদের অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে বলতো পাস করবে না ফেল করবে, অর্থাৎ থ্রেশহোল্ড পয়েন্ট না দিয়ে যদি আমাকে এরকম একটা অ্যাক্টিভেশন ফাংশন দিত, তখন আমাকে আইডিয়া দিতে হইতে পারতো যে এখানে থ্রেশহোল্ড পয়েন্টে আমাদের যে অ্যাক্টিভেশন ফাংশন আছে এখানে বলছে যে আমার আই যদি লেটস সে হচ্ছে 1 থেকে বড় হয় তাহলে শুধুমাত্র 1 দিতে। তাহলে তাহলে আমাদের এখানকার আউটপুট কি আসতো, অবশ্যই আউটপুটটা আসতো, তাহলে আমরা অ্যাক্সেস দিতে পারবো না, কারণ আমার আয়ের মান আসছিল 0.84 সম্ভবত, আয়ের মান আসছিল 0.84 এবং এখানে অ্যাক্টিভেশন ফাংশনে বলছে আই ইজ গ্রেটার দ্যান 1 হলে শুধুমাত্র 1 দিতে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু ফেল। তো আমাদের এখানে ডিরেক্ট থ্রেশহোল্ড পয়েন্টও দিয়ে দিতে পারে বা আমাদের এখানে অ্যাক্টিভেশন ফাংশনও দিয়ে দিতে পারে, তখন আমাদের ম্যাথগুলো এভাবে করতে হবে। ওকে, তো এখানে আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পারসেপট্রন নিয়ে, পারসেপট্রন অ্যাকচুয়ালি কিভাবে শেখে, পারসেপট্রন লার্নিং নিয়ে। এই যে এখানে আমরা আজকে যে আলোচনা করলাম সেগুলো হচ্ছে একটা নিউরনের আচরণ। যে আমরা যদি এখানে দেখাই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এইখান থেকে, এটা ইনপুট লেয়ার থেকে সকল কিছু এখানে গেল, এইখান থেকে পরবর্তীতে অন্য লেয়ারে কি যাবে, আমরা এতক্ষণ ধরে যা ক্যালকুলেশন করলাম জাস্ট এতটুকুর ক্যালকুলেশন, এরকম প্রত্যেকটার ক্যালকুলেশন করতে হয় এবং প্রত্যেকটার ক্যালকুলেশনের সময় ধরে নিচ্ছি এখানে এক ধরনের ওয়েট থাকে, প্রথমটার ওয়েট আমাকে দিয়ে দেওয়া থাকে, এই ওয়েটটাকে আবার আপডেট করে সেকেন্ডটার ক্যালকুলেশন করতে হয়, সেকেন্ডের ক্যালকুলেশন করার পর এই ওয়েটকে আবার সামহাও আপডেট করে থার্ডটার ক্যালকুলেশন, এভাবে করে কাজ করতে হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।